কোরআন শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের 11তম ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাসনিম আপু, সাবিনা তাসনিম আপু বলেন তো গতবারে পড়া কি ছিল? আমি আপু হ্যাঁ, সাবিনা তাসনিম আপু আপনি। উম, আপু মেবি যজম নিয়ে পড়ানো হয়েছিল আর আমি আপু অর্ধেক মেবি করে কেন, মানে মেবি আমি কেন আপ- এটা? আপু আমি অর্ধেক করে চলে গেছিলাম আর কি। এটা কোনো জজম কথা? আর হচ্ছে গুলতা। এটা কোনো কথা? অর্ধেক পরে চলে গেছেন আর রেকর্ডটাও বাকি, তারপরে দেখেন নাই, কোনো কথা এটা? আপু আমি একটু অসুস্থ ছিলাম আর কি, এখনো আছি। আহ আল্লাহ সুস্থ করে দিক, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার আগে পড়া ধরি সাইমা আপুকে। সাইমা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। ওকে, তো সাইমা আপু বলেন, জজম কাকে বলে? ওই আপু দাঁড়ান, হরফের উপরে মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। জজমালা হরফ কিভাবে পড়তে হয়? আপু ওই যজম ডান দিকের মানে ডান দিকের হরফ ডান দিকের হরকতের সাথে একেবারে একবার পড়তে হয়, মানে সাথে একেবারে যুক্ত না, করে। হ্যাঁ একত্রে, একত্রে একবার পড়তে হয়। হ্যাঁ, একত্রে একেবারে আর একবার। একত্রে দুইটা কথার মধ্যে পার্থক্য, একত্রে একবার পড়তে হয়। আচ্ছা, তারপর একটা উদাহরণ দেন তো, ছোট্ট একটা উদাহরণ দেন জজমের, যে কোনো একটা বানান করে বলেন আপনি। এই, বা যেমন বা হ্যাঁ, উদাহরণটা এরকম দিবেন, উদাহরণটা এরকম দিবেন যেমন যে কোনো একটা আপনি ধরেন, বা তা জবর বাত, এটাও হয়ে গেল। যে কোনো একটা ডজম দিয়ে উদাহরণ দিয়ে দিবেন। আচ্ছা, তো আপু বলেন তো ডজমের আরেকটা নাম কি? সাকিন বা সুকুন। এই মাশাআল্লাহ, ঠিক আছে আপু। তারপরে তাহলে আমি আপনাকে এমনি বড় ধরি। আচ্ছা আপু, যে এই লাইনটা বলেন, জজমের এই লাইনটা আপনি শুনান দেখি। আপনি চাইলে, আপু একটু আচ্ছা এক আপু। এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ আপু, কি আপু বুঝতেছি না। আপু অপেক্ষা করতে বলছে মনে হচ্ছে আপনাকে। আচ্ছা আচ্ছা আপু, হ্যাঁ এই যে এখন শুনান দেখি। আপু, হ্যাঁ। হিউ, ওকে। লুই, সিউ, হুই, মুই, ফিউ। ওকে মাশাআল্লাহ, তারপরে এই যে লাস্টে লাহুইন, আবার লাহু, লাহুইন, না, লাহ, উন, লাউন, লাউন, লাহউন, লাহুন, ওয়ান লাহুন, ওয়াও, ওয়াও দুই পেশ, ওয়ান ওয়ান, লাহউন, লাহুন, লাহ, লাহুন, ওয়াও, হ্যাঁ, লাহউন, লাহুন, লাহউন, লাহুন, লাহউন, লাহুন, লাহউন, লাহুন, ওয়াও, লাহুন, ওয়াও দুই পেশ, ওয়ান, লাহউন, লাহুন, ওয়াও দুই, লাহউন, ওয়ান, লাহউন। লাহুন, উন, হ্যাঁ, আচ্ছা এবার এই শব্দটা সবাই বলবেন আমার সাথে, লাহউন। লাহ লাহ উন উন লাহুন, হ্যাঁ সবাই পড়বেন এই শব্দটা, লাহউন, লাহ 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 লাহুন, উন লাহ লাহুন, লাহ। লাহ হ্যাঁ, আগে আমারটা শুনবেন, তারপরে সবাই একসাথে বলবেন। আগে শুনবেন, তারপর একসাথে, লাহউন, লাহ লাহ লাহুন, উন লাহউন, লাহ লাহ লাহুন, উন লাহুন, লাহউন, লাহ লাহ লাহুন, উন লাহউন। লাহ লাহ লাহুন, উন তাসমিমা আপু বলেন তো এই শব্দটা। লাহ উন আচ্ছা, তারপর তাসমিমা আপু বলেন তো। লাহ উন আপনার তো আইন হয়ে গেল, লাহউন, লাহ লাহ উন লাহউন। লাহ উন সবাই একটু শব্দটা কয়েকবার প্র্যাকটিস করেন দেখি। লাহ লাহ উন লাহ লাহ উন লাহ উন লাহ 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 উন উন লাহ উন লাহ লাহ উন 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 লাহ লাহ উন লাহ এবার হচ্ছে স্বর্ণামণি আপু, এই 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 শব্দটা শোনান তো। লাহ উন আপনারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মনিরা আপু বলেন তো এই ওয়ার্ডটা। লাহ উন শুনি নাই, মনিরা আপু একটু আবার বলেন। লাহফুন আপু ফায়ের মতো হয়ে গেল আবার। ওয়াও দুই পেশুন না হ্যাঁ লাহফুন হ্যাঁ হ্যাঁ, এই যে এবার মোটামুটি হয়েছে। লাহউন, লাহউন, লাহফুন লাহফুন লাহউন। লাহফুন তাসনিমা আপু বলেন তো। লাহফুন হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তাসনিমা আপু বলেন তো। লাহ উন এখন হামজার মতো হয়েছে, মানে আগের চেয়ে একটু কাছাকাছি আসছে। লাহ উন, উ, উ, লাহ উন। লাহ উন লাহফুন হ্যাঁ, লাহ উন, লাহ উন উন, উন, লাহ উন, লাহ উন। লাহ উন আপু আইন হয়ে যায়, হামজা হয়ে যায়। আচ্ছা,
তাসনিম আপু আপনি উচ্চারণ করেন ওয়াও দুই পেশ কি হবে ওয়াও দুই পেশ উন 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 লাহ উন 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 ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন 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 ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন এই তো মাশাআল্লাহ ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন লাহ উন লাহ উন লাহ উন লাহ উন উন un la un la লাহ হ্যাঁ 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 লাহ উন লাহ un উন লাহ la উন un la এটাকে নাধাপু আসছেন মনে হয় নাধাপু বলেন তো এই শব্দটা লাহউন এই মাশাআল্লাহ অনর্গল সুন্দর হয়েছে তারপরে সাইমা আপু কোথায় সাইমা আপু আবার বলেন লাহুন এই তো এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে আচ্ছা এবার সাইমা আপু আমাকে বলেন আমরা যে শব্দে ওয়াকফ করি বা যে শব্দে থামি তার শেষে কি পরিবর্তন হয় আচ্ছা এরপরে আপু যদি হরকত বা তানবিন থাকে তাহলে তা সাকিন হয়ে যায়। আচ্ছা যে শব্দে ওয়াকফ করবো তার শেষে হরকত বা তানবিন যেটাই থাকুক সাকিন হয়ে যাবে মাশাআল্লাহ সাকিন মানে হ্যাঁ জজম হয়ে যাবে আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারবেন যে কোনো এই যে এখানে একটা শব্দ নেন যে কোনো একটা শব্দ দিয়ে উদাহরণ দিয়ে বুঝান আচ্ছা আপু আপু উপরে থেকে বলি এই জায়গায় তো সব সাকিন আছে। এখানে অলরেডি সবগুলোতে ই আছে আচ্ছা আমি আপনাকে অন্য একটা উদাহরণ দেখাই যেমন কোত্থেকে বলবেন আচ্ছা এখান থেকে যে কোনো একটা দিয়ে বলেন আচ্ছা আপু ওই যে হামিদা ওই যে আপু হামিদান যে ওটা বলি আচ্ছা আচ্ছা আপনি বলেন বলেন আপু ওই যে হামিদ আচ্ছা হামিদ হামিদা থেকে হামিদ মাশাআল্লাহ হাসিবা থেকে হাসিব আলিনা থেকে আজিন আচ্ছা মাশাআল্লাহ জাযাকিল্লাহ ঠিক আছে আচ্ছা এই পর্বটা আমি জিজ্ঞেস করি এখানে কাকে জিজ্ঞেস করবো মনির আপু আপু বলেন এই যে কোন শব্দ ওয়াকফ করলে কি হয় আপু পুনঃশব্দ হ্যালো হ্যাঁ হ্যাঁ আপু শুনতেছি হ্যাঁ হ্যাঁ আপু বলেন কোন শব্দ ওয়াকফ করলে কি তার শেষে হরকত ও তানবিন সাকিন হয়ে যাবে। আচ্ছা এবার আপনি এখান থেকে বলেন আমারও থেকে কি হবে কোনটা আপু? এই যে আমার আমারও হ্যাঁ এই শব্দটা ওয়াকফ করলে কি হবে ও আমারও আমারও তো এমনিতে ওয়াকফ করলে কি হবে আমার এটা হচ্ছে আমার হয়ে যাবে। আমার হয়ে যাবে আচ্ছা তুবিখ ওয়াকফ করলে কি হবে বিক বিখ বিক তুবিখ তুবিখ আপু হয়ে যাবে লাস্টে সাকিন হয়ে যাবে তুবিখ আচ্ছা এমনই ভাবে দহিকা ওয়াকফ করলে কি হবে আপু ক্লাসে আমি লাস্টে যেগুলো দেখি নাই বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা না আপু আপনি তো এই যে পারলেন মানে হচ্ছে একই সবই একই আমরা এখানে কথাটা কি পড়ছিলাম যে তার মানে কোন একটা শব্দ যখন আমরা থামবো তার লাস্টে যেটাই থাকুক তানবিন থাকুক বা হরকত থাকুক তার লাস্টের যে লেটার বা হরফ সেটা সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে তাহলে এখানে আমাদের অনেকগুলো শব্দ আছে বিভিন্ন রকম আদিনা আমারা ফাহুয়া এখন সবগুলোর মধ্যে আমরা যে কোনো একটা ওয়ার্ডে যদি আমরা থেমে যাই তাহলে তার লাস্টের হরফটা সাকিন হয়ে যাবে এটাই হচ্ছে এখানে মূল অনুশীলন আমি ধরার জন্য এখানে বের করছি যেমন কারুমা একটা ওয়ার্ড আমি যদি এখানে থামি তাহলে এই মিমটা জজম হয়ে যাবে কারুমা থেকে কারুম তারপরে হ্যাঁ মুনিহা এখানে যদি আমি এখানে থামি মুনিহ বাখিলা থেকে বাখিল আমি সবগুলো দেখাচ্ছি এগুলো তো কিন্তু ছোট ছোট আপু আবার একটা কোশ্চেন বুঝবো কিভাবে? হ্যাঁ এটা কালকে একজন করছিল কালকে নাই আগের বার মানে হচ্ছে এটা তো এখনো আমরা ছোট ছোট ওয়ার্ডই শিখি মাত্র এখন হচ্ছে আমার নিয়ম কানুন গুলো শেখার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা তো আমাদের নিয়ম কানুন গুলো শেখার পরে যখন আমরা বেসিক ভাবে বড় বড় আয়াত পড়বো কোরআনের থেকে পড়বো তখনই হচ্ছে এগুলো আমাদের কাজে লাগবে প্রয়োগ করার মতো কাজে লাগবে আর তখন এটা এমনিতেই বুঝবো তখনও বিভিন্ন চিহ্ন থাকবে তো বুঝবো আর কি এখন জাস্ট এটা আয়ত্ত করতে হবে নিয়মটা শিখতে হবে আচ্ছা আমি বলি আদিনা থেকে ওয়াকফ করলে আদিন আমারও থেকে আমার ফাহুয়া থেকে এটা একটু পরে বলবো এটা এখন বলা যাবে না কাসাবা থেকে কাসাব সামিয়া থেকে সামিয়া লাইবা থেকে লাইব দহিকা থেকে দহিক কারুমা থেকে কারুম হাসিবা থেকে হাসিব খসিয়াটাও বলা যাবে না এই ওয়াও আর ইয়া দিয়ে বলা যাবে না এগুলো ভিন্ন নিয়ম কুতিবা থেকে কুতিব বাসুরা থেকে বাসুর সাজা থেকে সাজা মুনিহা থেকে মুনিহ সবগুলো সাকিন মারিদ থেকে মারিও তুবিখ থেকে তুবিখ কতালা থেকে কতাল সাকুলা থেকে সাকুল কুরিআ থেকে কুরি বাখিলা থেকে বাখিল রফা থেকে রফা
হামিদা থেকে হামিদ, নাজালা থেকে নাজাল, ওয়াহিয়া এখানেও লাস্টে ইয়া আসছে, এজন্য এই নিয়মটা ভিন্ন, এটা কখন বলা যাবে না। আচ্ছা, তাহলে সবাই কি বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা ছিল, এটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, যে শব্দ অক্ষ হবে তার শেষ হরফে হরকত বা তানবিনটা সাকিন হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে আরো কাউকে পড়া ধরে। তাসনুম আপু, আপনি বলেন, জজমের সংজ্ঞাটা বলেন, জজমের পরিচয় কি, জজম কিভাবে করতে হয়? যজম হলো কোনো হরফের উপর বাঁকা চিহ্নকে যজম বলে। যজম ডান পাশের হরফের সাথে একত্রে পড়তে হয়। আপু, ডান পাশের হরকতের সাথে, হরকতের সাথে। ও, ডান পাশের হরকতের সাথে একত্রে পড়তে হয়। জজমের অপর নাম কি আপু? সাকিন। সাকিন বা সাকিন বা সুকুন। সাকিন, সুকুন, সুকুন। আচ্ছা আপু, আপনি হচ্ছে এই যে এই লাইন পুরোটা আমাকে শোনান দেখি, যে এই লাইন। হাওয়াও পেশ হিউ, লাম ইয়া পেশ লিউ লুই, তাওয়া পেশ তিউ, জি আপু। হাইয়া পেশ তা ওয়াও পেশ তিউ, না সরি, তাওয়াও জেড তিউ। আপু, তা কোথায়? ও, এতো সোয়াদ, সোয়াদ ওয়াও জের সিউ। আচ্ছা, তারপরে? আচ্ছা আপু, এই যে তিনটা বানান করলেন তাই না, এই তিনটা একটু রিডিং রিডিং বলেন তো এবার, যে তিনটা বানান করলেন এটা কি হবে রিডিং বললে? হিউ, ওকে লুই, ওকে। সিউ। আচ্ছা, তারপরে? হা ইয়া পেশ হুই, জি মিম ইয়া পেশ মুই, জি। ফা ওয়াও জের ফি, 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 ফাওয়াউজের, ওয়াও জের ফাওয়াউজের ফিউ, ফিউ, যেমন ফিউ। এই তো, যেমন হাওয়াউজের হিউ, সদওয়াউজের সিউ, এবং এইভাবে ফাওয়াউজের ফিউ হবে। ফিউ। আচ্ছা, তারপর এবার আপনি বলেন, যদি রিডিং বলতে পারেন রিডিং বলবেন, আর না পারলে তখন বানান করে পড়বেন। আচ্ছা, এটা বলেন, এই শব্দটা। শুক্রুন, শুক্রুন, শুক্রুন। আচ্ছা, মাশাআল্লাহ। শুক্রুন। তারপর হ্যাঁ, এটা? রুমিউন, আপু, রয়ের উপরে জবর। রমিউন জবর, রম, হ্যাঁ, তাহলে কি? রমিউন, রমিউন। রমিউন। আচ্ছা, ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। তারপরে তাসনিম আপু, শুনতে পাচ্ছেন? তাসনিম আপু, আচ্ছা শুনতে পাচ্ছি। আপু, আপনি হ্যাঁ বলেন, ম্যাডাম, হ্যাঁ। জজমের পরিচয়টা ঝটপট বলে ফেলেন। আপু, যজম হলো উপরে ছোট তীরের মতো যে চিহ্নটা থাকে তাকে যজম বলে আর কি। আর যজমকে সাকিন বা আপু, সুকুন বলা হয়। আপনি পরিচয়টা কি দিয়েছেন আমি বুঝি নাই, হরফের উপরে কি থাকে, ছোট কি? আপু, ছোট তীরের মতো একটা চিহ্ন থাকে। আপু, আমি যে ভাষায় লিখছি ওটা তো সহজ, হরফের উপরে মাথা বাঁকা চিহ্ন। ছোট তীর, এটা একটু কঠিন লাগতেছে আমার কাছে। আচ্ছা, যাই হোক। যজমকে সাকিন বা সুকুন বলা হয়। আর ডান দিকের হরফের সাথে মিলিয়ে মানে উচ্চারণ করতে হয়। হরকতের সাথে, ডান দিকের হরকতের সাথে। আচ্ছা হরকতের সাথে মিলিয়ে আচ্ছা, উচ্চারণ আপনি করতে হয়। ঝটপট এই লাইনটা শোনান, নিচের লাইনটা। হা ওয়াও, হা ওয়াও জে হিউ। আর তারপর লাম ইয়া পেশ লি লুই। হ্যাঁ, তারপরে সদ ওয়াও জের সিউ। ওকে তারপরে হা 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 ইয়া হা ইয়া পেশ হুই। ওকে। মিম মিম ইয়া পেশ মুই। তারপর হলো ফা ওয়াও জের ফিউ। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, হিয়াকিল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আপু বলেন, এই শব্দটা বলেন। লাম 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 আইন জবর লা লা লাম আইন জবর লা। আর বা বা দুই পেশ বুন। বা আচ্ছা দুই পেশ বুন। লাহ বুন। আপু, মানে আইন বলার সময় গলাটা আর একটু চাপ লাগবে। লাম আইন জবর লা, লাম আইন জবর লা, বা দুই পেশ বুন, লা বুন, লা বুন। লা বুন, লা বুন। লা বুন। লা বুন। আচ্ছা আপু, ঠিক আছে, তারপরে এটা বলেন। সিন আইন জবর সিন আইন জবর সা। সিন আইন জবর সা সা ইয়া দুই পেশ সুই। আহ, জি আপু, ইয়া দুই আহ, পেশ, ইয়া দুই পেশ উই। সরি ইয়া দুই পেশ উই। ইয়া দুই পেশ ইউন, উই উই ইয়া ইউন ইউন। দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। সা সা ইউন। তা ইউন, সা ইউন। সা ইউন। সা ইউন। তারপর নিচেরটা বলেন না। হামি না, দাল
দাল মিম জবর দাম আপু দাল মিম জবর এটা যদি দাল হয় আপু, এটা কি? এটা শুরুতে কি তাহলে? সরি র র র হ্যাঁ, র মিম জবর রম মিম জবর রম ইয়া দুই পেশ ইউম ইউমি তো র রম ইউম আচ্ছা, তারপরে বলেন লাস্টে এটা বলেন যেটা আগেও ধরছিলাম। এটা লাম লাম হা লাম হা জবর লাম হা জবর লাহ লাম হা জবর লাহ ওয়াও দুই পেশ উন লাহ 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 উন ওন ওন লাহ ওন। আচ্ছা, ওয়াওয়েরটা আবার বলি। লাহ ওয়াও জবর, হ্যাঁ, ওয়াও জবর ওয়াও, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, লাহ উন। লাহ উন উন না আপু, উন উন, লাহ উন। লাহ উন উন হবে না আপু, উন হবে, উন, লাহ উন, লাহ উন লাহ উন, লাহ উন লাহ উন, লাহ উন লাহ উন, লাহ উন, লাহ উন লাহ উন। লাহ উন আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। স্বর্ণামণি আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আপু আপনি কি জজমের পড়াটা বলতে পারবেন? সব বলতে পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বলেন জজমের পরিচয়টা বলেন। হরফের উপর মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। যজম ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। যজমকে সাকিন বা সুকুন বলে। মারহাবা মারহাবা। আচ্ছা, তাহলে আপু এই যে এই লাইনটা বলেন, যদি রিডিং পারেন তাহলে রিডিংই বলে ফেলেন পুরো লাইন। হিউ, লুই, সিউ, হুই, মুই, ফিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো চমৎকার মানুষ। থাকেন না কিছু না, কিন্তু পড়াটা সুন্দর দেন। আপু আচ্ছা, আমি না থাকলেও ক্লাস ইনশাল্লাহ করি প্রত্যেক দিনেরটা, মানে কালকে মাশাআল্লাহ আর এর আগের দিন মিলে দুইটা করে ফেলছি, যে দুইটা মিস গেছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তারপরে আপনি বলেন, এই যে এটা বলেন। ফাহমুন, মাশাআল্লাহ, তারপরে এটা। ফুলবুন, ওকে, তারপরে। ওসরিন। মাশাআল্লাহ। আচ্ছা আপু বলেন, যে শব্দের লাস্টে ওয়াকফ হয় তার কি করতে হয়? যে শব্দের লাস্টে ওয়াকফ হয়, যদি ওয়াকফ হয় তাহলে হরকত এবং তানবিন থাকলে এগুলা মানে পড়া যাবে না। সাকিন হবে আর কি। আচ্ছা, এটা আপনাকে এক কথায় বলতে পারি, যে শব্দে ওয়াকফ হবে, যে শব্দে ওয়াকফ হবে তার শেষের হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। দুইটা কথা। আচ্ছা আচ্ছা। যে শব্দে ওয়াকফ হবে শেষের যে হরকত বা শব্দে ওয়াকফ তানবিন, হবে বলেন। তা সাকিন হয়ে যাবে। তার শেষের হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা আপু, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে সবাইকে বলতেছি সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা। আমরা যত বড় জায়গায় পড়াশোনা করি বা যাই করি, ওস্তাদ যত ভালো হোক, যত সাপোর্টই হোক, যতক্ষণ আমি নিজের থেকে একটা ভালো রকমের চেষ্টা না করব, আমি কোনো বিষয়ে তেমন আশানুরূপ ফলাফল পাবো না আর কি। যদি আমি কোনো বিষয়ে একদম আশানুরূপ ফলাফল পেতে চাই, আমার নিজের চেষ্টার কোনোই বিকল্প নেই। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। তারপরে আর কেউ বাকি আছেন পড়া দেয়ার? জি আপু জি আমি আপু আছি। আমি। হ্যাঁ হ্যাঁ, না না আপু আছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না আপু বলেন, এই যে দশম কথাগুলো বলেন। হরফের উপর মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। যজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একবার একত্রে পড়তে হয়। যজমের অপর নাম সাকিন বা সুকুন। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আপু যে এই লাইনটা ঝটপট বলে ফেলুন। হিউ, লুই, সিউ, হুই, মুই, ফিউ। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আচ্ছা আপু, এবার বলেন, এটা বলেন। সাদুন, মাশাআল্লাহ। লাবুন, ওকে, তারপরে। নাহলুন। মাশাআল্লাহ। এবার বলেন, কোন শব্দ ওয়াকফ করলে কি হবে? তার শেষ হরফের হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। মাশাআল্লাহ, আহিয়াকিল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে আপু, আর কে বাকি আছেন? আপু আমি বাকি আছি। মনিরা আপুর পড়া ধরি নাই? ওকে, না মনিরা আপু এটা বললেন নাকি? না, তখন ওই যে আপু আমাকে হচ্ছে আম, যে আরেকটা আপুও বলছে, আমাকে শুধু হচ্ছে ইয়াটা ধরছিলেন যে যে শব্দের ওয়াকফ হয় তার ও, শেষে হচ্ছে হরকত তানবিন, এই লাইনটা শুধু ধরছিলেন। আচ্ছা আচ্ছা আপু, বুঝতে পেরেছি। তাহলে আপু আপনি বলেন, জজমের আলোচনাগুলো বলেন। যজমের উপরে মাথা বাঁকানো চিহ্নকে যজম বলে। আর আচ্ছা আচ্ছা আপু, আপনি কি বলছেন? জজমের উপরে মাথা বাঁকা চিহ্ন, এটা কোনো কথা? হরফের উপরে সিগন্যালটা হরফের কমানো উপরে সরি হরফের উপর মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। আর যজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। আর যজমের অপর নাম সাকিন বা সুকুন। আচ্ছা, মাশাআল্লাহ। আপু যে
এই লাইনটা শুনান, লাস্টের লাইন। শেষের লাইনটা হাওয়া হি হিউ লুই বুঝি নাই, আবার আবার আবার। হাওয়াউজের হিউ ওকে, লুই সুই হুই মুই। হয় নাই, এটা হয় না আপু, এটা কি বলছেন? এটা হচ্ছে সদ ওয়াও জের সিউ। আচ্ছা আপু, তারপরে? তারপর হাওয়া হাওয়া পেশ হাইয়া পেশ হুই। তারপরে আপু? তারপর মুই ওকে, তারপরে? ফিউ। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে বলেন, এটা বলেন। এটা হচ্ছে আপু আমি একটু বানান করে নেই আগে। হ্যাঁ হ্যাঁ, উসরিন। অসরিন। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন আপু, যেটা বলেন। এটা হচ্ছে সা ইয়া দুই পেশ। আপু এটা পারবো না, ভুলে গেছি। পারবো নাকি? পারবেন পারবেন। সিনা আইন যাবর সা, ইয়া দুই পেশ কি হবে? ইয়া দুই পেশ ইউন। ইয়া ইউন। ইয়ন। ইয়া দুই পেশ ইয়ন ইউন। ইয়ন সা ইয়ন ইউন। হ্যাঁ, সা ইউন। সা ইউন, উচ্চারণটা আবার করেন তো। সা ইয়ন। আচ্ছা, তারপরে নিচে আপু, নিচেরটা বানান করেন। র মিম জবর রম 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 ইয়ন। রম ইউন। রম ইয়ন। রম ইউন। আচ্ছা ঠিক রম আছে। ইয়ন। রম রম ইউন। রম ইউন। রম ইয়ন। হ্যাঁ, রম ইউন। আচ্ছা, এটা রম বলেন, ইয়ন। এটা বলেন আপু। ইয়া ইউসরুন। ইউসরুন। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই ওয়াও আর ইয়ার উচ্চারণ দেখতেছি অনেকেরই পেশ লাগে। ওয়া উই উ, সবাই বলেন আমার সাথে, ওয়া উই উ। ওয়া উই উ। আপু আমি বলে দিই নাই। ফাহমিদা রানী আছে নাকি? আমি তো অনেকক্ষণ যাবত আছি আপু, চুপ হয়ে আছি। আপু আমিও বলে দেব। ও আচ্ছা, তানিয়া আপু আছেন? আচ্ছা, আমি ধরতেছি জি কেউ জি নেই আজকে। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ধরতেছি দাঁড়ান। আচ্ছা বলেন, সবাই বলেন, ওয়া উই উ। ওয়া ওয়া উই উ ওয়া উই উ। ওয়া ওয়া উই উ উ। হ্যাঁ, উ। পুরো গোল হয়ে যাবে, একটু প্রেসার পড়বে। উ। উ ওয়া উই উ। ওয়া 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 উই উইউ বেশি নরম ভাবে উচ্চারণ করতে গেলে উচ্চারণটা এখন আসবে না আপনাদের, একটু একটু শক্ত করে বলতে হবে। ওয়া উই উ। ওয়া ওয়া উ ওয়া উই উ। ওয়া 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 উই উ ওয়া উই উই ওয়া উই উ ওয়া উই উ। ওয়া উই উ। আচ্ছা, এবার তানবিন দিয়ে ওয়া বলি, তানবিন দিয়ে বলি। ওয়ান উইন উন। ওয়ান ওয়ান উইন উন উন ওয়ান ওয়ান উইন উন উন। ওয়ান 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 উইন উন। উইন ওয়ান উন উইন উন। ওয়ান উইন ওয়ান ওয়ান উইন ওয়ান উন উইন উন। ওয়ান উন। এই যে লাহুনের মধ্যে আমরা গেছিল ওয়াও, তাই না? উন। ওয়ান উইন উন। ওয়ান ওয়ান উইন উন। উন উন আচ্ছা, এবার আমরা ইয়াতে আসি। ইয়াও অনেকের কাছে লাগে। ওকে, প্রথমে হরকত দিয়ে পড়ি। ইয়া ই ইউ। ইয়া ইয়া ই ইউ ইয়া ই ইউ। ইয়া ইউ ইউ ইয়া ই ইউ। ইয়া 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 ইউ এই ইটা মুখটা হচ্ছে পুরো ছড়াই যাবে, আর দেন হবে এটাতে প্রেসার পড়বে। ই ই ইয়া আছে ই ই। ই ই ই সা, ই এখন তো এটা বলবো না, পুরোটাই বলবো। ইয়া ই ইউ। ইয়া ই ইউ ইয়া ই ইউ। ইয়া ইউ ইয়া এরকম শক্ত হবে না, আইনের মতো হবে না, নরমাল ইয়া ইয়া, মানে আইন হামজা এরকম হবে না। ইয়া ই ইউ। ইউ ইয়া ইয়া ইউ ইউ ইয়া ই ইউ। ইয়া ই ইয়া ইউ। ইউ ইয়া ইয়া ইউ ইউ ইয়া ইয়া ইউ ইয়া ই ইউ ইউ ইয়া আচ্ছা, এবার তানবিন দিয়ে বলি। ইয়া ইন ইউন। ইয়ান ইউন ইউন ইয়ান ইয়ান ইন ইউন। ইয়ান ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন। ইয়ান ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন। ইয়ান ইয়ান ইউন আচ্ছা ঠিক আছে। তারপরে আচ্ছা, ও আচ্ছা, পড়া বাকি আছে। তানিয়া কলি আপু, আপনি বলেন, জজমের জি পড়া আপু। ঝটপট বলে ফেলুন।
যজমের পরিচয় যজমের উপরে মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। আবার যজমের আপনি পড়ার এক নিয়ম। কথা যজম বললেন, যজমের উপরে মাথা বাঁকা চিহ্ন, কি শুরু হয়ে গেল সব? হরফের আপু হরফের উপর হরফের প্রথমে উপরে। যজম বলা হয়েছে এর জন্য সবাই যজম বলে, আচ্ছা, যে হ্যাঁ, যজম তারপরে কাকে বলে। যজমযুক্ত হরফ তানবিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। যজমের অপর নাম সাকিন বা সুকিন। সুকুন। সুকিন না আপু, সুকুন, সুকুন সুন্দর একটা সুকুন শব্দ, সুকুন। সুকুন। আমার তো সেই ভালো লাগে এই শব্দটা। আচ্ছা, তারপরে বলেন। আচ্ছা, এই লাইনটা শুনবো। ওকে, এই যে এই লাইনটা আপু। হিউ, লুই, পুরো- সিউ, হুই, মুই, ফিউ। মাশাআল্লাহ। ওকে, এটা বলেন। হাদুন, সরি আপু, সরি। হামদুন, ওকে, এটা নাহদুন, এটা কি দাল? নাহলু, ওকে, তারপরে নিচে। সাউন, হ্যাঁ, বুঝি না আপু, সাউন, হলো না, হলো না। সাইউন, সাইয়ুন, সাইয়ুন। সাইউন, আচ্ছা, তারপর নিচেরটা আপু, রমিউন। উচ্চারণ আরেকবার করেন। জি আপু, বুঝতে পারি নাই। আপু, এটা আরেকবার বলেন। রমিউন, ওকে, তারপরে দাফউন, দাফআউন, দাফআউন। দাফআউন, ওকে, তারপরে আপু এটা বলেন লাস্টেরটা। লাহুন। লাহুন। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আরেকটা কথা বলেন যে কোন একটা শব্দ ওয়াকফ করলে কি করতে হবে? একটা শব্দ ওয়াকফ হলে হরফের হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। শেষ হরফের হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ফাহমিদা রানী, বলেন যজমের জি আলোচনাগুলো। আপু, হরফের উপর মাথা বাঁকা চিহ্নকে যজম বলে। যজমযুক্ত হরফ ডান দিকে হরকতের সাথে একত্রে একবার পড়া হয়। যজমের অপর নাম সাকিন বা সুকুন। আচ্ছা, ঠিক আছে, তারপরে বলেন। এই যে এই লাইনটাই বলেন। হিউ, লুই, ফিউ, হুই, মুই, ফিউ। আচ্ছা, তারপরে এটা। সাইউন, তারপরে লাহুন, ওকে, এটা। রাদুন। ওকে, বলেন শব্দ ওয়াকফ করলে কি হয়? যে শব্দ ওয়াকফ হবে তার শেষ হরফে হরকত বা তানবিন সাকিন হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে, তাহলে মোটামুটি সবার পড়াশোনা শেষ হয়ে গেল, নতুন পড়ায় যাই আমরা। আলহামদুলিল্লাহ। আপু, আচ্ছা, হ্যাঁ আপু, আমাদের যজমের যে একুরেট চিহ্নটা ওইটা তো লিখা বা একটা দেওয়ার কথা লেখা ছিল না? দেওয়ার কথা ছিল না। আজকে হচ্ছে পাঠাইতেছি, ভুলে গেছিলাম আমি, একদম ভুলে গেছি। আচ্ছা, গ্রুপে ছবি দিয়ে দিলে হয়তো, যেমন সূরা ফাতিহা বা আর যে কোনো সূরা। ভুলে গেছি, একদমই ভুলে গেছি আসলে। ছবি দিয়ে দিব ইনশাল্লাহ। দিয়ে দিব ছবি। দিয়ে দেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু ছবি আ, দিয়ে আ, দিন। আপনাদেরকে একটা সুখবর বলি। ফাহমিদা রানী তো হেফজো পড়ে, আবার তার নাকি কোর্স মাশাআল্লাহ, কোর্স মাশাআল্লাহ, করলেও ভালো জাযাকাল্লাহ। লাগে না, কোর্স না করলেও নাকি ভালো লাগে না। তো বলতেছে আমি কোর্সও করব, আবার অন্য টাইমে হিফজও করব। সে অলরেডি হিফজো এক পারা দেখে আগেই শিখে ফেলছে, শুরু করে দিয়েছে আমার কাছে শোনানো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপু, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করে দেন। আমিন। আল্লাহ অবশ্যই। সবাই ইনশাআল্লাহ। আমিন আমিন। সব মধ্যে স্পৃহা আগ্রহ দান করুক আল্লাহ সবার মাঝে। আচ্ছা, আমিন আমিন আমিন। উনি কিন্তু ফাহমিদ আপু কিন্তু হোস্টেলে থেকে পড়াশোনা করে, মানে ওখানে তো বুঝেনি একটা বিরূপ পরিবেশ থাকে, সবার সাথে থাকতে হয়, এরকম না যে উনি পড়ার জন্য একটা এক্সট্রা পরিবেশ পাচ্ছে, এরকম না। ওই সবার মাঝখানে থেকেই উনি হচ্ছে উদ্যোগ নিছে একদমই, মানে আমি চমকে গেছি আসলে। এটা অনেক বেশি জজবা না থাকলে আসলে সম্ভব না। আল্লাহ সহজ করে দিক, আল্লাহ ইচ্ছার মধ্যে বারাকা দান করুক, ইচ্ছাটা আল্লাহ সব সময় বহাল রাখুক। অনেক সময় হয় কি আমাদের আবেগের কারণে একটা ভালো কাজের ইচ্ছা আমাদের জাগে, ভালো কাজটা শুরু করি, দেন হচ্ছে ভালো কাজটা শেষ পর্যন্ত ধরে রাখাটা আসলে অনেক টাফ। এটাই আসলে অনেক ক্ষেত্রে আমাদেরকে পিছায় দেয়। শুরু করি কিন্তু শেষ করি না। এই আল্লাহ আপু, সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে যাতে লেগে থাকতে পারি। আমার আমার মানে তীব্র ইচ্ছা, মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার এই ইচ্ছা একটাই, কোরআনের সাথে যাতে লেগে থাকতে পারি। আল্লাহ 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 যাতে আল্লাহ কোরআনকে কবুল আমার করুক, কলবে, আমার সিনায় যাতে গেঁথে দেন। আল্লাহ কবুল করুক। আপনার এই কথাগুলো সাক্ষী আল্লাহ হয়ে আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। আচ্ছা, ঠিক আছে, এবার দেখেন তাহলে যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটা একটা হেডলাইন, এটা আগে বুঝতে হবে আমাদেরকে। যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এখন আমরা পড়ার সময় অনেক সময় দেখবো যে একটা হরফের মধ্যে যজম আছে, তো আমরা এর আগেই পড়ছি অলরেডি যে যজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। এটা আমরা পড়ছি যে ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। এখন কথা হচ্ছে যদি কোনো জায়গায় এমন হয়
যে একটা যজমযুক্ত হরফ আসে, কিন্তু তার ডান দিকে যে হরফ আছে ওই হরফের মধ্যে তো কোনো হরকতই নাই, আমি মিলাবো কার সাথে? এটা একটা প্রশ্ন। আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি, যেমন এই যে একটা শব্দ, কেমন এখানে লামের মধ্যে যজম আছে, লাম হচ্ছে যজমযুক্ত হরফ, দেন তার ডান পাশে যে হরফটা আছে আলিফ, এই আলিফের মধ্যে কিন্তু কোনো হরকত নাই, অথচ আমরা পড়ছিলাম যে যজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, ডান দিকে তো হরকতই নাই, তাহলে এখন কি হবে? এখন এটা হচ্ছে সমাধান, যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়াই যায় না, তাহলে এখন যজমের ডানে যে আলিফটা আছে, আলিফটা টোটালি উচ্চারণে বাদ পড়ে যাবে, তাহলে এখন কি হবে? এই যে যজমটা গিয়ে তার ডানের হরকতের সাথে কানেক্টেড হবে, এখন কি হবে? ওয়াওটা গিয়ে এই লামকে ধরবে, মাঝখানে আলিফটা টোটালি বাদ হয়ে যাবে, ওয়াও লাম জবর ওয়াল। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? যেমন আপনাদেরকে আমি আরো উদাহরণ দিই তাহলে সহজ হবে, যেমন এই যে এখানেও দেখেন, এখানেও সেম কাহিনী, এখানে একটা লাম আছে, লামের উপর যজম আছে, এখন যজমের ডানে একটা আলিফ আছে, শুধু একটা আলিফ না, এখানে একটা আলিফ, এখানে আরেকটা আলিফ, দুইটা আলিফ, যজমের ডানে দুইটা আলিফ আছে, একটার মধ্যে কোনো হরকত নাই, তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদের হেডলাইনটা কাজে আসবে, যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাহলে এখানে যজমের ডানে হরকত ছাড়া দুইটা হরফ আছে, এই দুইটা হরফই বাদ হয়ে যাবে, তাহলে যেটার মধ্যে হরকত আছে সেটার সাথে গিয়ে লাগবে, তাহলে এই যে মিমে জবর, এই জবরটা কানেক্টেড হবে সরাসরি এই যজমের সাথে, তাহলে বানান করার সময় বলতে হবে মিম লাম জবর মাল, মিম লাম জবর মাল, এরকম প্রত্যেকটা আমি ধরাই দিচ্ছি। দেখেন এখানেও দেখেন সেম টু সেম, এখানে যে শব্দটা, এখানেও লামের উপর লাম হচ্ছে যজমযুক্ত হরফ, যজমযুক্ত হরফের ডানে একটা আলিফ আছে, কোনো হরকত নাই, আরেকটা আলিফ আছে, কোনো হরকত নাই, তাহলে কি করতে হবে? যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যাবে না, তাহলে এই দুইটা হরফই বাদ হয়ে যাবে, তাহলে হরকত কোথায় আছে? জালের মধ্যে আছে, তাহলে বানানটা কেমন হবে? জালটা গিয়ে এক লাফে লামকে ধরবে, জাল লাম জবর জাল, মাঝখানে আলিফ গুলো টোটালি বাদ, জাল লাম জবর জাল, এটা গেল। তারপরে হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড, সেখানে আমরা দেখতে আপু পাচ্ছি, কেউ কিছু বলছেন? জি আপু, হ্যাঁ হ্যাঁ, আপু ওই যে মানে একটু আগে যে ওয়ার্ডটা পড়ছিলেন, এই যে এখানে ওই যে ওয়াইদার, হ্যাঁ আপু, এই সব মানে এই অক্ষরটা কি আলিফের পরে যেটা যজম আছে, মানে এই দুইটাই আচ্ছা যে আচ্ছা বলি হামজা বলি আচ্ছা বলি, হ্যাঁ এই যে বলি, লাম আলিফ এটা লিখে দুই ভাবে, এটা যে এভাবে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সবাই, এটা এটা হচ্ছে মূলত লাম আলিফ একসাথে এভাবে লিখে, লাম আলিফ, সবাই দেখে দেখেন কাজে আসবে, লাম আলিফ একসাথে লিখলে এভাবে লিখে লাম আলিফ, ঠিক আছে? তাহলে এখানে যে যেটার উপরে যজম আছে এটা হচ্ছে লাম, আর এরপরেরটা হচ্ছে আলিফ, আর আলিফের উপর আর যেহেতু এটা হামজা হামজা আছে হবে। এটা হামজা হয়ে গেছে, ঠিক আছে? মূলত ইয়াটা হচ্ছে লাম আলিফ, আপু বুঝতে পারছেন? জি জি আপু, আপু বুঝতে পারছি। প্রথমটা লাম পরেরটা আলিফ। হ্যাঁ আপু, প্রথমটা লাম পরেরটা আলিফ, এটা হচ্ছে লিখার একটা ধরন, আরবি লিখার অনেক সুন্দর সুন্দর ধরন থাকে, এটা হচ্ছে লাম আলিফ লিখার একটা ধরন, এটা কমন একটা আকৃতি লাম আলিফ লিখার, এটা সবাই একটু খেয়াল করে রাখলে হবে, সামনে অনেক আসবে। আচ্ছা ঠিক আছে, তারপরে এই যে এখানেও চলে আসছে অলরেডি ফিল, এখানে লাম সাকিন বা যজমযুক্ত হরফ, তার ডানে প্রথমে একটা আলিফ আছে, আলিফের মধ্যে কোনো কি নেই, আলিফের মধ্যে কোনো হরকত নেই, তাহলে আলিফটা বাদ হয়ে যাবে। এখন দেখেন এখানে আলিফের ডানে আরেকটা হরফ আছে, হরফটা হচ্ছে ইয়া, ইয়া এর উপরে আবার একটা যজম আছে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন বিষয়টা, এখানে ইয়া এর উপরে আবার যজম আছে, এখন কথা হচ্ছে এই যজমটা কি পড়া যাবে কি যাবে না? এখানেও সমাধান হচ্ছে আমাদের সেই হেডলাইন, আমাদের এখানে বলা ছিল যজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাহলে এই যে ইয়া এর উপরে যজম, যজম কিন্তু কোনো হরকতের অন্তর্ভুক্ত না, আমরা তো ইতিপূর্বে হরকতের পরিচয় পড়ে আসছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে যজম এটা কিন্তু নিজে কোনো হরকত না, তাহলে এই ইয়াটাও আমাদের উচ্চারণে বাদ হয়ে যাবে, বাদ হয়ে কি হবে? এখন আমরা হরকত খুঁজবো, হরকত কোথায় আছে? আছে এই ফা এর মধ্যে হরকত আছে, তাহলে এই ফাটা গিয়ে সরাসরি এই লামকে ক্যাচ করবে, তাহলে তখন বানানটা কি হবে? ফা লাম জবর, সরি ফা লাম জের ফিল, ফা লাম জের ফিল। ফিল। মানে যখনই কোন একটা ওয়ার্ডের কোন একটা হরফের মধ্যে যজম আসবে, যজমটা তার ডান পাশে হরকতকে খুঁজতে থাকবে, বুঝছেন? যতক্ষণ হরকত না পাবে সবগুলো বাদ হয়ে যাবে, হরকত পাইলে ওটাকে গিয়ে ধরবে একদম, এই তাহলে এটা হলো ফালাম জের ফিল। তারপরে এখন এভাবেও এখানেও দেখেন লামে যজম, তার আগে আলিফ আছে, হরকত নাই, আলিফটা বাদ, এখানে আবার আলিফ আছে, হরকত নাই, এটাও বাদ, মিম আছে, মিমটা গেলামকে ধরছে, মিম লাম জবর মাল। এখানে আমরা দেখি এখানে একটু অন্যরকম, এখানে যদি দেখি সেখানে হচ্ছে যে এই লামে যজম যুক্ত একটা হরফ, তার ডানে প্রথমে আলিফ আছে, এই আলিফটা বাদ হয়ে যাবে, হরকত নাই, তার ডানে দেখেন
ডানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খাড়া জবর আছে। আচ্ছা, আমরা কিন্তু ইতিপূর্বে খাড়া জবর কি গেছে আমাদের? এটা পড়ার মধ্যে যায় নাই, এটা আমাদের নতুন না একটা জিনিস। গেছে খাড়া জবর, যায় নাই তো মনে হয়, না যাই জি নাই। না আপু, যায় নাই। আমরা করিনি। হ্যাঁ, যায় নাই, এটা পিছনে সামনে আসবে আর কি। তো এটাকে বলা হয় খাড়া জবর, যেভাবে আছে এটাকে বলা হয় খাড়া জবর। এখন এই খাড়া জবর এটাও হরকতের মধ্যেই অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে একটু বিস্তারিত কথা আছে, এত বিস্তারিত এখন বলা যাবে না, এগুলো সামনে বলতে হবে। তো যাই হোক, এখন যেটা হলো, এখানে লামটা গিয়ে এই যে খাড়া জবরটাকে ধরলো, লামটা গিয়ে খাড়া জবরটাকে ধরলো, তখন কি হলো? লাম 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 জবর লাল হয়ে গেল, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, লামটা গিয়ে লামকে ধরবে, লাম লাম জবর লাল, ই লাল, মাঝখানের এই আলিফটা বাদ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এত আপু কিছু। এখানে তো লামের হ্যাঁ হ্যাঁ আপু বলেন। এইখানে লামের উপর তো কোনো হরকত নাই। আচ্ছা আপু, এই যে বললাম এখানেই কথা আছে। এখন আপাতত বোঝার জন্য এই যে খাড়া জবর আছে না, এটা কি আপনারা হরকত হিসেবে ধরেন, সামনে এটা বিস্তারিত আসবে। এটা আলোচনা না আসলে এটা বোঝা একটু কঠিন হয়ে যাবে। এই আপু আপাতত 4 নম্বরের হ্যাঁ 4 নম্বর এটা। আপু 4 নম্বর এটা যে লামের পরে যে আছে ওইটা কিভাবে পড়বো? আপু লামের লামের পরে, পর আলিফের আচ্ছা আলিফের এটাতে, পরে যে হ্যাঁ হ্যাঁ বলতেছি হ্যাঁ আপু, এটা তো সরাসরি, এখানে কোনো সমস্যা নাই। যেমন ফালামজের ফিল, হামজাটা গিয়ে র কে ধরছে, হামজা র জবর আরো, এখানে মাঝখানে কোনো ডিস্টেন্স নাই, এখানে কোনো সমস্যাই নেই। এই আর কি। তো এখানে আপাতত এই খাড়া জবরটাকে আমরা হরকতের মধ্যে ধরবো, জবর খাড়া জবর বানান করার সময় লাম লাম জবর লাল, এভাবে বানান করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন আমাদের দেখতে হবে যে আমাদের মূল কথাটা আমাদের বুঝে আসছে কিনা। আপু এখানে লাম লাম হবে হ্যাঁ কেন? এখানে ইয়ার উপরে না, আপু এটা ইয়ার হচ্ছে, হবে আপনাদেরকে একটা খাড়া কথা, জবর। হ্যাঁ একটা কথা বলি, আপনাদের একটা কথা পড়ার মধ্যে গেছে যে কখনো কখনো শব্দের লাস্টে ওয়াও ইয়া আলিফ অতিরিক্ত হিসাবে আসে, মানে যখন এটার মধ্যে কোনো হরকত থাকে না, ওটা উচ্চারণে আসে না। আমি এটা খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে, একটু 1 সেকেন্ড দাঁড়ান। আচ্ছা আপু 1 মিনিট দেখাচ্ছি। হ্যাঁ আপু, এটা ছিল। আপু হুম এটা মনে আছে কিন্তু দাঁড়ান, একটু দাঁড়ান। তানমিনের মধ্যে ছিল। আপু আচ্ছা এখানে এই কথাটাই, হ্যাঁ। তো শব্দের শেষে লিখার নিয়ম হিসাবে কখনো হরকতবিহীন ওয়াও ইয়া আলিফ আসে, কিন্তু এটা উচ্চারণে আসে না। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের পড়ার মধ্যে যাই। আপু ইয়ার এখানে তো হরকত আছে, এই যে খাড়া জবর এটা না আচ্ছা বললেন আপু, হরকত এখানে অন্তর্ভুক্ত। আপনি আরো যখন সামনে পড়বেন না, তখন দেখি সাধারণত এটা কিভাবে বলি, এটা হচ্ছে লিখার আবার একটা ধরন, লামিয়া একত্রে আপু লিখে। আবার হ্যাঁ হ্যাঁ আপু আপু বলেন। লামের মধ্যে তো কোনো হরকত নাই, হরকত নাই আপু। লাম কেন যোগ হবে ইয়ের সাথে? আরেক লামের উপরে যে জজম আছে তার সাথে কেন যুক্ত হবে? আচ্ছা আপু, তাহলে এখানে আরেকটা বিষয় এরকম হতে পারে, এখানে লিখতে গিয়ে হয়তো একটু মিস্টেক করে ফেলছে, খাড়া জবরটা একটু ডান পাশে দেওয়া দরকার ছিল, তাহলে সমস্যা হয়েছে না। আচ্ছা, এখন কোরআনের মধ্যে আপনি যখন কোরআন পড়বেন তখন এইভাবেও লেখার সিস্টেমটা আপনি এরকম পাবেন। তো এই শব্দ, এই ওয়ার্ড গুলো এত বেশি কমন, আপনি সামনে যখন পড়বেন তখন আসলে বুঝতে পারবেন। অনেক বেশি কমন হওয়ার কারণে এই বিষয়টা আসলে মানে ধরেই না বলতে গেলে, এই জন্য আর কি সরাসরি এটা এমন হয়ে আসছে। আচ্ছা যাই হোক, এখন এই লাম, এখানে মূলত খাড়া জবরটা লামের জন্য, ইয়াটা হচ্ছে শো অফ, ইয়াটার কোনো কাজ নেই এদিকে। আচ্ছা মানে লামের উপরে খাড়া জবর। হ্যাঁ লামের উপরে খাড়া জবর, ইয়াটা হচ্ছে এখানে শো অফ এর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গিয়ে লামটা সরাসরি লামকে ধরবে। তাহলে হ্যাঁ খাড়া জবরটা তো লামের উপরেই দিতে পারতো, এখানে ইয়ার উপরে দেওয়ার কি দরকার ছিল? আপু, এটা হয়তো বা লিখার মিস্টেক হয়েছে। আর তাছাড়া আচ্ছা আচ্ছা এরকম, হ্যাঁ এরকম ভাবে কোরআনের মধ্যে লিখার ধরনটা এরকম দেখা যায়। ওই যে বললাম শব্দটা বেশি কমন, মানে সাধারণত কারো প্যাচপুচ লাগে না, আমরা নতুন তো, এটা খেয়াল করে এখানেই দেওয়ার দরকার ছিল, টাইপিং এমন এলোমেলো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, দেখেন তাহলে এখন আমাদের মোট কথাটা সবার বুঝে আসছে কিনা এটা যদি একটু বলতেন। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটা কি সবার বুঝে আসছে? জি 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 আপু। আপু জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ঠিক আছে, যদি বুঝে আসে তাহলে আমরা বানানের দিকে যাই। বিসমিল্লাহ। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, আলিফটা বাদ হয়ে গেছে। কফ জবর ক, মিম জবর মা, র জের রি, কি হলো? ওয়াল কামার والقمر ওয়াল والقمر কামার হ্যাঁ ওয়াল কামার والقمر না ওয়ালা কম আচ্ছা আচ্ছা, আমি একবার বলি, আমি একবার কামারি ওয়াল কমারি, ওয়াল কামারি ওয়াল কমারি, ওয়াল কামারি ওয়াল কমারি, والقمر কামারি ওয়াল
কমারি والقمر কা হবে না, হ্যাঁ ক ক মুখটা গোল হবে। ওয়াল কমারি والقمر আচ্ছা ঠিক আছে, এবার দেখেন মিম লাম জবর মাল, হা পেশ হু, ত জবর ত, মিম জবর মা, তা পেশ তু। আস্তে আস্তে মিরার বলেন তো কি হতে পারে? الحطمة মালহুতমাতু আচ্ছা এবার আমি একবার বলি, মাল হুতমাতু মাল হুতমাতু মাল হুতমাতু মাল হুতমাতু মাল হুতমাতু আল হুতমাতু ছোট আল হুতমাতু মাল হুতমাতু মাল হুতমাতু মাল হুতমাতু আচ্ছা ঠিক আছে, তারপরেরটা যাই। ওয়াও জবর ওয়া, হামজা যে ই, ওয়া ই, জালটা গিয়ে লামকে ধরবে, মাঝখানে আলিফ গুলো বাদ হয়ে যাবে। জাল লাম জবর জাল, ও আস্তে আস্তে যারা পড়তেছেন আস্তে আস্তে, যারা পড়তেছেন আস্তে আস্তে। জাল লাম জবর জাল, ওয়া ই জাল, হামজা র জবর আর, দদ পেশ দু, আরদু। কি হবে? وإذا আমি একবার বলি, ওয়া ইদাল আরদু وإذا الأرض ওয়া ইদাল আরদু ওয়া ইদাল, একসাথে বলবেন সবাই, হ্যাঁ। সুমাইয়া আহমদ, আপনি কি মাত্র আসছেন? না আপু, আমি ফুল ক্লাসে ছিলাম। তাহলে আপনি কথা বলেন নাই কেন? তো আমার পাশে অনেক মানুষ ছিল, আর আমি কেন জানি মিউট ওপেন করতে, মানে মিউট করা, আমি এটা মানে আনমিউট আনমিউট করতে করতেই পারতেছিলেন পারতেছিলাম না। কোনো কথা? আচ্ছা আমি ওয়া ইদ, ফুল ক্লাস হ্যাঁ নিচ্ছি একদম। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে, ধন্যবাদ। ওয়া ইদাল আরদু وإذا الأرض হ্যাঁ ওয়া ইদাল আরদু ওয়া ইদাল ওয়া ইদাল, হ্যাঁ ওয়া ইদাল আরদু ওয়া ইদাল আরদু আচ্ছা ওয়া ই হবে না, হামজার মধ্যে কোনো টান নেই। ওয়া ইদাল আরদু وإذا الأرض আচ্ছা ঠিক আছে, তারপরেরটা যাই। তারপরেরটা দেখেন, ফাটা গিয়ে লামকে ধরবে, ঠিক আছে, ফাটা গিয়ে লামকে ধরবে, আলিফও বাদ হয়ে যাবে, আর ইয়ার মধ্যে যদিও জজম আছে কিন্তু এটা তো হরকত না, এজন্য ইয়াটা বাদ হয়ে যাবে। ফাটা গিয়ে লামকে ধরবে, ফালাম জের ফিল, হামজা র জবর আর, ফিল আর, দদ জের দি, কি হবে? আচ্ছা ফিল আরদি ফিল আরদি ফিল আরদি ফিল আরদি। হ্যাঁ দলের মাখরাজ কি 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা,
উপরের জি মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যে কোনো একটা আহ মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাইতে হবে, ডান দিকের হোক বাম দিকের হোক। জিহ্বার গোড়ার কিনারা যে কোনো পাশ লাগানোর চেষ্টা করতে হবে। ফিল আরদি, ফিল fil আরদি الأرض ফিল আরদি হ্যাঁ ফিল আরদি। في fil الأرض আচ্ছা ঠিক আছে, তারপরে পরের ওয়ার্ডে যাই। মিমটা গিয়ে লামকে ধরছে, মিম লাম জবর মাল। আচ্ছা এখানে তো আচ্ছা কফ আলিফ জবর ক, এখানে দুইটা পড়া আসছে, কিছু কিছু পড়া আসছে উদাহরণের খাতিরে দেয়া লাগছে, কিন্তু হচ্ছে এগুলোর বিস্তারিত আলোচনা পরে করবেন, জাস্ট এখন আমার মতো পড়ে রাখলেই হবে। আচ্ছা মিম লাম জবর মাল, হ্যাঁ এখানে কফের পরে হচ্ছে আলিফ, কফ আলিফ জবর ক, এক আলিফ টান হবে। এখন টান কেন হবে, কি হবে, কি এগুলো বিস্তারিত সামনে একটা অধ্যায় আছে, জাস্ট এখন টেনে পড়তে হবে। কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল করি, আইন জবর আ, মাল করি আ, তারপরে মাল করি আতু, কি হবে? মাল মাল القارعة আইনে টান হবে না, আইনে কোনো টান নাই। মাল করি আতু, ما মাল القارعة মাল মাল করিয়াতু করি আতু, القارعة ما মাল القارعة ما আইন, হ্যাঁ আইন القارعة শক্ত হবে, আইন শক্ত হবে। মাল ক মাল করিআতু, মাল القارعة মাল করিআতু, ما মাল القارعة করিআতু, মাল আইন আইন, মাল করিআতু, ما মাল করি, মাল করি, মাল করিআতু, القارعة আইন শক্ত হবে। মাল করিআতু, ما القارعة মাল করিআতু। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এইটার মধ্যে যাই। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লামে খাড়া জবর, কিন্তু এখন এটা খাড়া জবর বলতে হবে না, লামটা গিয়ে লামকে ধরবে, লাম লাম জবর লাল, ওয়া ই লাল, ওয়া ই লাল। জিম জের জি, ওয়া ই লাল জি, এখানেও সেই বা আলিফ জবর বা, টান হবে এক আলিফ, একটুখানি মানে টান হবে আর কি। বা আলিফ জবর বা, সবাই আস্তে পড়েন, আমি পড়ার সময় বাকিরা আস্তে আস্তে পড়েন। ওয়া ইলাল জিবা, লাম জের লি, কি হবে? وإلى الجبال وإلى الجبال إلى হ্যাঁ الجبال ওয়া ইলাল الجبال ওয়া ইলাল জিবালি, বলেন তো। إلى الجبال إلى الجبال وإلى الجبال إلى وإلى الجبال الجبال وإلى إلى الجبال إلى الجبال وإلى الجبال ওয়া ইলাল জিবালি, وإلى الجبال وإلى الجبال وإلى الجبال وإلى الجبال وإلى الجبال জিম শক্ত হবে, বর্গীয় জয়ের মতো শক্ত। ওয়া ইলাল জিবালি, وإلى الجبال ওয়া ইলাল ওয়া ইলাল জিবালি, وإلى الجبال ওয়া ইলাল জিবালি। وإلى আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ আপু, আপু জবর আর খাড়া জবরের উচ্চারণ কি একই হবে? আপু এর মধ্যে কোনো আপাতত পার্থক্য এখানে নতুন নতুন কিছু পড়া আসছে আমাদের এই যে এই অধ্যায়টার মধ্যে, যেমন হচ্ছে এই যে কফ আলিফ জবর ক টান দিলাম, হ্যাঁ তারপরে এখানে খাড়া জবরটা মিলা, এই যে খাড়া জবর তারপরে টান, এই পুরাটা পড়া এখানে নতুন, কিন্তু উদাহরণ এখানে এই যে আমাদের যে শিরোনামের অধীনে উদাহরণ গুলো একটু কম, এই জন্য আর কি এগুলো নতুন হলেও দেয়া লাগছে। তো জাস্ট হচ্ছে আজকে এরকম পড়ে, তো এগুলোর বিস্তারিত পড়াবো, সামনে আসবে তখন ভালো মতোই বুঝে ফেলবেন আর কি। এখন দরকার তো মনে থাকবে? তখন মনে থাকবে, মনে থাকবে, মানে এগুলোর কেমন কিভাবে বলি, হ্যাঁ আপু মনে থাকবে, আপনি টেনশন করেন না, কোনো সমস্যা নেই, এগুলো বিস্তারিত সামনে আসবে। এখন জাস্ট হচ্ছে যতটুকু আমাদের মূল পড়া, আমাদের তো এখানে যে কোনো এটাকে আরবিতে একটা যেমন
এখানে আমরা যে হেডলাইন, তাই না, আমাদের মূল পড়াটাকে দেখতে হবে যে আমাদের মূল পড়াটা কোন জায়গায়। এই যে এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের মূল পড়া। মূল পড়া বুঝলে বাকিগুলো প্রাসঙ্গিক, আর এগুলো যেহেতু নতুন, এগুলো যেহেতু সামনে আসবে, এগুলো নিয়ে এখন টেনশন করার দরকার নেই, এই আর কি আপু। আচ্ছা আপু, দেখেন এই অধ্যায়টা আমাদের পুরাই শেষ। তো আজকে হচ্ছে একটা ছোট্ট একটা অধ্যায় এবং খুব একটা ইন্টারেস্টিং একটা অধ্যায়। এটা হচ্ছে অষ্টম পাঠ, কলকলা। কলকলা হচ্ছে যজমের একটা শাখা অধ্যায়। কলকলা হচ্ছে যজমেরই একটা শাখা অধ্যায়। আচ্ছা, কলকলা শব্দটা একটু কেমন? কলকলা, তো কলকলা মানে কি? কলকলা পরিচিতি। ওকে, কলকলা পরিচিতি। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া বা ধাক্কা দিয়ে একটু উচ্চারণ করা, উচ্চারণের মধ্যে একটু নাড়াচাড়া করা বা ধাক্কা দেওয়া। এটা হচ্ছে মূল কথা। কলকলা পরিচিতি, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ কি? ধাক্কা দিয়ে পড়া। হ্যাঁ, এটা পড়াটা পড়ানোর পরে এটার সাথে মিলাইলে বুঝতে পারবেন যে আসলে তার মানে সংজ্ঞার সাথে কথার মিল আছে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, তো এক কথায় জানাই, মানে মুখস্থ হয়ে যাবে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। আচ্ছা ঠিক আছে। এখন কলকলার হরফ কয়টি? কোন কোন হরফে এরকম ধাক্কা দিয়ে পড়তে হয়? তো বলছে এখানে কলকলা হরফ হচ্ছে 5। কলকলা হরফ কয়টি? 5টি। কলকলা হরফ কয়টি? 5টি। আচ্ছা, এই 5টা আমরা একসাথে শিখবো। কফ, ত, বা, বা জিম, জিম দাল। কফ ত কফ বা ত জিম বা দাল। জিম দাল। কফ ত বা 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 জিম দাল। মুখস্থ হয়েছে এই 5টা হরফ সবার? জি আপু। আচ্ছা, কলকলা হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখন আসি মূল সংজ্ঞা, তাহলে বা পড়ার নিয়ম, কলকলা পড়ার নিয়ম। তো এখানে বলছে যে এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এতটুকু সবাই বুঝতে পারছেন? না, আচ্ছা তাহলে আমি আরেকটু বলি, এখানে আরেকটু ডিপলি বলি। সেটা হচ্ছে ধরেন এই যে 5টা হরফ, তাই না? এই 5টা হরফের মধ্যে যখন জজম আসবে, জজম তো আমরা একটু আগে শেষ করছি, জজম সবাই চিনি অলরেডি, যে এই 5টা হরফের যে কোনো একটা যখনই জজম আসবে তখন তার উচ্চারণটা একটু ধাক্কা হবে, উচ্চারণ একটু ধাক্কা লাগবে বা উচ্চারণটা একটু নড়াচড়া করবে। উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। যেমন আমাদের জজমের মধ্যে দেখাই, কফ, ত, বা, জিম, দাল, 5টা হরফ মনে রাখবেন। ওকে, এখানে দেখি এখানে আছে কিনা। না, এখানে নাই। উপরে যাই, উপরে এই যে কাফ লাম আছে। এখানে এটা আছে, এটা আছে, দেখেন লাম তো না, এই দাল। দাল হচ্ছে কলকলা হরফের একটা। কফ, ত, বা, জিম, দাল, এই যে দাল আসছে এখানে, ঠিক আছে? এখন আমি বলছি, খেয়াল করেন তাহলে বুঝবেন। এখন নরমালি আমরা যখন এই যে আজকে যেমন সবার পড়া শুনছি, তখন কিন্তু এভাবেই বা ওই দিন এভাবেই পড়াইছি, আইন দাল পেশ রউদ, জাস্ট আইন দাল পেশ রউদ সবগুলোর মতো। কিন্তু এখানে উচ্চারণটা এমন হবে না, উচ্চারণটা হবে আইন দাল পেশ রউদে, ধাক্কা লাগবে, হরফটা নড়ে যাবে। আইন দাল পেশ রউদে, সবাই বলেন তো। আইন আমি যখন কথা বলবো সবাই চুপ থাকবেন, কারণ সবার শুনতে হবে তো, পড়াটা তো বোঝা হচ্ছে মূল বিষয়। আইন দাল পেশ, এখানে দাল হচ্ছে কলকলার হরফ, দালের মধ্যে জজম আসছে, তাহলে এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। যদি ধাক্কা না দিয়ে পড়তাম তাহলে হতো উদ, আর ধাক্কা দিলে হবে উদে। কি হবে? উদে। এটা কিন্তু কলকলার হরফ ছাড়া, বলছি আমি, এটা কিন্তু কলকলা হরফ ছাড়া অন্য কোনো হরফের মতো কিন্তু এরকম হয় না। যেমন বিস, সিন তো কলকলা হরফ না, বিস বলতে গেলে কিন্তু আমরা জীবনে বিসে বলবো না। তারপরে সুফ, এখানে ফা তো কলকলার হরফ না, সুফ বলতে গিয়ে কখনো আমরা নাড়াচাড়া দিব না, সুফে এরকম বলবো না। এমনই ভাবে সুম এর জায়গায় সুমে, সির এর জায়গায় সিরে এরকম বলবো না। শুধুমাত্র কলকলার 5টার যে কোনো একটা হরফ যদি আসে তাহলে উচ্চারণটা নড়াচড়া করবে, উচ্চারণটা ধাক্কা লাগবে। আইন দাল পেশ উদে, আইন দাল পেশ উদে। হ্যাঁ, মাশাআল্লাহ, উদে। এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, সামনে তো উদাহরণ পরে আছে, সামনে আসবে উদাহরণ। এটা ছোট্ট একটু বোঝার জন্য বললাম। তো এখানে এটাই বলছে যে এই 5টা হরফে যদি জজম বা ওয়াকফ হয় তাহলে কলকলা করে পড়তে হবে, মানে ধাক্কা দিয়ে পড়তে হবে।
কলকলা করে পড়া মানে কি? ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে পড়া। হ্যাঁ, কলকলা করে পড়া মানে ধাক্কা দিয়ে পড়া। কলকলা করে পড়া মানে ধাক্কা দিয়ে পড়া। আচ্ছা, এখন এখন কথায় যে এখানে এই যে লাইনটা বললো জজম বা ওয়াকফ হলে, জজম তো আমরা সহজেই বুঝলাম, ওয়াকফ হলে কেন বলছে? কারণ আপনারা ইতিপূর্বে পড়ে আসছেন যে কোন একটা শব্দে যখন আমরা ওয়াকফ করি, খেয়াল করেন সবাই, যখন কোন একটা শব্দে আমরা ওয়াকফ করি তখন কিন্তু তার লাস্টের হরফটা এমনিতেই জজম হয়ে যায়। আমরা কিন্তু পড়ছিলাম আজকে, এই যে নোটের মধ্যে পড়ছি, এই যে যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকতটা হরকত বা তানবিন যাই থাকুক সব সাকিন হয়ে যাবে আর জজম হয়ে যাবে। এটা আজকের নোট ছিল। যে শব্দে ওয়াকফ হবে তার শেষ হরফের হরকত বা তানবিনটা কি হয়ে যাবে? জজম সাকিন হয়ে হয়ে যাবে। যাবে, সাকিন হয়ে যাবে। তাহলে তাহলে এই 5টা হরফের মধ্যে সরাসরি জজম হওয়া যেই কথা, ওয়াকফের কারণে জজম হওয়া একই কথা না? একটা সরাসরি জজম হলো, তাই না? উপরে সরাসরি জজম আছে, এটা যেমন উচ্চারণ। তো যখন মনে করেন এই হরফগুলিতে ওয়াকফ করার কারণে জজম হয়ে যাবে, তাহলে উচ্চারণটা একই হবে, কারণ জজম তো হলো, তাই না? এটা সরাসরি জজম হোক বা ওয়াকফের কারণে জজম হোক, জজম তো জজমই। তো এটাই হচ্ছে এখানে মূল কথা। এই 5টা হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5টা হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। এই 5টা হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। আচ্ছা, এতটুকু কি সবার বুঝে আসছে? জি আপু। হ্যাঁ, জজম সবাই বুঝছে। ওয়াকফের কথা কেন আসছে? কারণ ওয়াকফ করলেও তো এটা জজম হয়েই যায়। ওয়াকফ যখন করি তখন তো লাস্টের হরফটা জজম হয়েই যায়, এজন্য এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আমরা যাই। তারপরে বলতেছে এই 5টা হরফের মধ্যে যা বুঝার তো বুঝছি, একটুখানি পার্থক্য আছে, এক সামান্য ডিফারেন্স। তো এটা কি বলতেছে যে কফ আর ত এই দুইটার কলকলা জবরের কাছাকাছি উচ্চারণ হবে। উচ্চারণের তারতম্য বোঝাচ্ছে এখানে যে কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি মানে এই দুইটা হরফকে যখন আমরা ধাক্কা দিয়ে পড়বো তখন এটা জবরের কাছাকাছি উচ্চারণ হবে। আমি এখন সরাসরি উদাহরণ দেখাই দিই। যেমন দেখেন এখানে এখানে মনে হয়, আচ্ছা ঠিক আছে, ধরেন এখানে প্রথমে কি লেখছে যে হামজা কফ পেশ উক, তাই না? উক, হামজা কফ পেশ উক। এখন দেখেন এখানে এই যে সুমাইয়া আহমদ আপু, শোনা যাচ্ছে সবকিছু। আচ্ছা দেখেন হামজা হামজা কফ পেশ উক, এই যে আমরা কলকলা করলাম বা এখানে আমরা ধাক্কা দিলাম, এই ধাক্কা দেওয়াটাও জবরের কাছাকাছি হয়েছে। যেমন নরমালি আমরা যদি বলি কফ জবর ক, আর এভাবে কলকলা করে বললাম হামজা কফ পেশ উক, এই যে উক বললাম, এই উক বলাটা ক এর কাছাকাছি, জবরের উচ্চারণের কাছাকাছি। কফ আর ত, কফ আর ত এই দুইটা হরফে যখন কলকলা হবে তখন তার উচ্চারণটা জবরের কাছাকাছি হবে। কিসের কাছাকাছি হবে? জবরের কাছে। আচ্ছা, এটা একদম স্পষ্ট করে জবরের কথা কেন বললো? কারণ আমি তো চাইলে এভাবেও ধাক্কা দিতে পারি, ধাক্কা দেওয়ার তো অনেক সিস্টেম আছে। ধরেন আমি বললাম কি হামজা কফ পেশ উকে, এমনিও তো পড়তে পারি আমি চাইলে। তখন আমি যদি বলি উকে, তখন এটা বললে এটা জেরের মতো হয়ে গেল, জবরের মতো হইলো না। তাহলে আমার এখানে কলকলার সিস্টেমটা হবে না, শুধু ধাক্কা দিলেই চলবে না, ধাক্কা দেওয়ার মতো সিস্টেম আছে। আপনি যে ধাক্কা দিবেন এখানে এই নড়াচড়াটা হয়তো জবরের মতো হবে অথবা শুনতে জেরের মতো হবে। এজন্য এখানে পরিষ্কার করে বলে দিছে যদি কলকলার হরফ কফ বা ত হয়, এই দুইটা হরফের ক্ষেত্রে কলকলার উচ্চারণটা জবরের মতো লাগবে, উচ্চারণটা বাড়ি খাবে জবরের মতো। যেমন হামজা কফ পেশ উক, হামজা ক জের কফ, হামজা কফ জের ইক, হামজা কফ জবর আক। এমনই ভাবে ত এর ক্ষেত্রে হামজা ক জবর আক, হামজা ক জের ইক, হামজা ক পেশ উত। নরমালি আমরা যখন কফে জবর দেই, কফে জবর দিলে কি হয়? ক, কফ জবর ক। সেখান থেকে মনে করেন আক ইক উক, আবার আমরা ত জবর ত, সেখান থেকে আক ইক উত। ঠিক আছে, আক ইক উক, আক ইক উত। এই হচ্ছে কথা, প্রথম কথা। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি, এটা তো গেল। তারপর এখন কি বলছে এখানে যে বা জিম দাল, বা জিম দালের কলকলা হবে জেরের কাছাকাছি। বাকি যে 3টে হরফের কলকলা জেরের কাছাকাছি আমরা দেখে নিই কিভাবে সরাসরি। যেমন এখানে দেখেন হামজা বা পেশ উবে, এটা কিন্তু উবা এরকম জবরের মতো বা পেশের মতো উবো এরকম হয় নাই, হয়েছে জেরের মতো। হামজা বা পেশ উবে, হামজা বা
পেশ উবে, হামজা বা জের বে, হামজা বা জবর আবে। এমনই ভাবে হামজার জিম পেশ উজে, জেরের মতো, হামজার জিম জের ইজে, হামজার জিম জবর আজে, হামজার দাল জবর আদে, হামজার দাল জের ইদে, হামজার দাল পেশ উদে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে সবাই বলবেন আমার সাথে, হ্যাঁ? হামজা কফ পেশ উকে উক, জবরের মতো, কফ জবর ক না, উক। হামজা কফ পেশ উক, উকো উকো সবাই বলবেন। হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উকো উক। আচ্ছা, তারপরে হামজা কফ জের ইক, ইকো ইকো হামজা কফ জের ইকো ইকো হামজা কফ জবর আক। হামজা জবর আকো 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 আচ্ছা, এখানে তিনটা হরফ একটু উল্টা পুল্টা চলে আসছে, সুর মিলাতে কষ্ট হচ্ছে। আমরা একসাথে ভাবে বলি, আকো ইকো উকো। আকা ইকো ইকো আকো ইকো উকো আকো ইকো উকো পড়বেন, উদাহরণ যখন পড়াটা আয়ত্ত করবেন তখন এরকম সবগুলো উদাহরণটা মুখস্থ করে ফেলবেন। কফ দিয়ে আকো ইকো উকো এভাবে পড়ে ফেলবেন, তখন তো আর এত বানান করে পড়া দরকার নেই, তাই না? আমি যখন পড়া করবো, নেক্সট টাইম যখন পড়া ধরবো, তখন সহজে বলবেন যে কফ ও তয়ের কলকলা জবরের কাছাকাছি হয়। যেমন কি, যেমন হচ্ছে আকো ইকো উকো, আকো ইকো উকো, এভাবে যেমন বলবেন। আচ্ছা, এটা বলি, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আকো আকো ইকো ইতো উতো সবাই বলে আতো আতো ইতো আতো আতো ইতো উতো আতো আকো ইতো আকো আতো উকো, আতো আতা ইতো উতো আতো ইতো আকো ইকো উকো, আতো উতো ইতা উতো আতা ইতা উতো পুরোপুরি আবার তো পুরো আলাদা হয়ে যাবে না, বুঝছেন? লেগে থাকবে, ধাক্কা লাগবে, তো পুরো আবার আলাদা হয়ে গেলে তো তখন মানে হরকতের মধ্যে শোনা যাবে। আচ্ছা, হামজা ত জবর আকো, আতা আতো হামজা ত জে, হামজা ত জে ইকো, হামজা ত হামজা ত পেশ উকো, হামজা ত আকো ইকো উকো, আতো উতো উতো আকো ইকো উকো। আতো আতা ইতো আতা ইতা উতো পুরো আবার আতা ইতা হবে না, তার শোনা যাচ্ছে। আকো আকো ইকো উকো। আতো আচ্ছা, এবার এবার বা দিয়ে বলি। এবার হচ্ছে এই তিনটা হচ্ছে জেরের মতো, ঠিক আছে? আবে ইবে উবে, আবে উবে আবে ইবে, আবে হ্যাঁ, আবে ইবে উবে। উবে আচ্ছা, ঠিক আছে। তারপরে জিম দিয়ে আজে ইজে উজে, আজে 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 ইজে উজে, ইজে উজে আজে ইজে উজে আজে ইজে উজে। আজে উজে আজে ইজে উজে তারপর দেখেন আদে আদে উদে, আদে ইদে উদে আদে ইতা উদে ইদে উদে আদে ইতে উদে আদে ইদে ইদে উদে, আদে ইদে উদে আদে ইদে উদে, আদে আদে ইদে উদে। আদে ইদে উদে আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। অনুশীলন গুলো পরে থাকবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই রইলো। কারো কি কোনো প্রশ্ন আছে? আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু, সবাই কেউ চলে গেলে যেতে পারেন, আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আপু আমি গত ক্লাসে একটা প্রশ্ন করছিলাম, ওইটা তো আমার নেটের কারণে পরে কোশ্চেনটা করা হয়নি। হ্যাঁ আপু, বলেন এখন। কোশ্চেনটা হচ্ছে ওই যে কসরের নামাজ নিয়ে। আমি যেহেতু ঢাকায় থাকি, তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকার বাইরে। তো আমার শ্বশুর বাড়িতে এখনো আমি স্থায়ী ভাবে থাকা শুরু করি নাই, ঢাকাতেই থাকি। তো এখন আমি আমার শ্বশুর বাড়িতে একদিনের জন্য বা 2 দিনের জন্য গেলে আমি কি নর্মাল নামাজটাই পড়বো নাকি কসরের নামাজটাই পড়বো? এখন আপু, কসরের কতটুকু দূরত্ব থাকলে কসর পড়তে হয়, এটা কি আপনার জানা আছে? মানে দূরত্বটা কি পরিমাণ? এটা হচ্ছে 48 মাইল না? 70 মাইল। আমার তো একটু সন্দেহ আছে, মাসাটা দেখতে হবে। আচ্ছা, সবার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আগে বলতে হবে যে আপনার ঢাকা থেকে আপনার শ্বশুর বাড়ির দূরত্বটা কত, এটা আগে বুঝতে হবে। 160 কিলো। ওকে, আচ্ছা, এখন আমি আপনাকে একটা বেসিক ভাবে মাসালাটা বলে দিই। সেটা হচ্ছে, যদি এরকম হয়
কসরের জন্য যে পরিমাণ দূরত্ব থাকা দরকার, যদি আপনার ঢাকা থেকে শ্বশুরবাড়ি সেই পরিমাণ দূরত্বের মধ্যে হয়, এটা হচ্ছে প্রথম কথা। এরপরে দেখতে হবে কি যে আপনি সেখানে কয়দিন থাকার নিয়ত করে যাচ্ছেন, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। যদি এরকম হয় আপনি সেখানে 15 দিনের কম থাকার নিয়ত করে যাচ্ছেন, তাহলে আপনি সেখানে গিয়ে কসর করবেন। আর যদি এরকম হয় 15 দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করে যাচ্ছেন, তাহলে সেখানে গেলে কসর করতে হবে না, শুরু থেকে একদম ফুল নামাজ পড়বে। এটা হচ্ছে কথা। তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে ধরেন আপনি সেখানে 1 সপ্তাহ থাকার নিয়ত করে গেলেন, তারপরে 1 সপ্তাহ পরে আপনি দেখতেছেন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছেন, আপনি আরো 1 সপ্তাহ নিয়ত করলেন, তারপরে এরকম করে কি হলো, আরো 1 সপ্তাহ পরে আপনি দেখলেন আপনার কাজটা হলো না, আপনি আরো 1 সপ্তাহ নিয়ত করলেন, টোটালি আপনার কিন্তু 3 সপ্তাহ থাকা থাকা হয়ে গেছে। কিন্তু আপনি 15 দিন বেশি। যদিও 15 দিনের বেশি হয়েছে, কিন্তু আপনি কিন্তু একবারে 15 দিনের থাকা নিয়ত করেন নাই, সেই ক্ষেত্রে আপনার উপরে কসর ওয়াজিব থাকবে, আপনার কসর করে পড়তে হবে। যতক্ষণ না আপনি একসাথে 15 দিন থাকার নিয়ত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কসর করবেন। না আপু, এটা তো জানি যে 15 দিনের হচ্ছে যদি কম থাকা হয় তাহলে হচ্ছে কসরের নামাজ পড়তে হবে, কিন্তু আমার কোশ্চেন ওইটা না। কোশ্চেনটা হচ্ছে এটা যে আমি যেমন ঢাকা থেকে যখন আমার বাবার বাড়িতে যাই তখন তো আমি নর্মাল নামাজই পড়ি, কারণ ওইখানে আমার জন্ম হয়েছে, ওইখানে আমি ছিলাম, তো পড়াশোনার জন্য আমি ঢাকায় থাকি। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি বাড়িতে যাই তাহলে আমি নর্মাল নামাজই পড়ি, কিন্তু এখন শ্বশুর বাড়ি হচ্ছে আমি এখনো স্থায়ী ভাবে থাকা শুরু করি নাই, হয়তো ভবিষ্যতে হয়তো থাকবো বা নাও থাকতে পারি, মানে এখন সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার আসলে কি করা উচিত, এটাই হচ্ছে মেইন কোশ্চেন। আপু সেই ক্ষেত্রে তো আপনি মুসাফির, মানে আপনার উপর মুসাফিরের হুকুম থাকবে যদি দূরত্ব ঠিক মতো থাকে, কারণ শ্বশুর বাড়িতে একে তো হচ্ছে এটা আপনার নিজের বাড়ি না, দ্বিতীয় কথা হচ্ছে আপনি সেখানে ওরকম থাকেনও না, তাই না? নিজের বাড়ি হওয়া শর্ত, মানে হচ্ছে আহ ঢাকার বাড়ি আপনার নিজের বাড়ি, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার বাবার বাড়ি, সেটাও বলেন নিজের বাড়ি, তাও ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়ি তো আপনার নিজের বাড়ি না, বা আপনি সেখানে থাকেনও না, তো আপনি তো সেখানে আপনি মুসাফির, এই আর কি আপু। বুঝতে পারছি। আর ঠিক কেউ আছে। আপু আপু তাহলে কি আপু, যখন আমি তো ঢাকাতেই থাকি, আমার আমার ঢাকাতে আমার আমার নিজের সংসারে আর কি। তো আমার শ্বশুর বাড়ি আবার রাজশাহীতে। তো সেখানেও তাদের সেখানেও তার নিজের বাড়ি। তো সেখানে কি তখন কি কসর নামাজ হয়ে যাবে তখন যখন আমি ওইখানে যাই? আমি কিন্তু আমার হাজবেন্ড একা, তার কোনো ভাই ভাই নাই আর কোনো। আপু আমি আপনার বিষয়টা বুঝি নাই, আপনি ঢাকায় হচ্ছে আপনার সংসার, তাই তো? তা আপনার হ্যাঁ, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি এক জায়গায়? না, না, আমার বাবার বাড়ি আবার সিলেটে, কিন্তু শ্বশুর বাড়ি আবার রাজশাহীতে। কিন্তু আমার হাজবেন্ড ঢাকাতে, আমরা নিজস্ব আমি হাজবেন্ড ওয়াইফ একবার সেটেল আর কি ঢাকাতে। তো ঠিক কিন্তু আছে। মানে আমার শাশুড়ি ই উনি একাই শুধু গ্রাম রাজশাহীতে থাকে আর কি। তো ওইখানে আমাদের নিজস্ব বাড়ি। কিন্তু ওইখানে কি আমি যখন যাব তখন ওইখানে কি আমি কসর হয়ে যাবে আমার নামাজ? আপু বিষয়টা তো কিন্তু এরকমই না, আপনি তো সেখানে স্থায়ীভাবে থাকেন না, তাই না? আপনি সেখানে থাকেন না, সহজ কথা, আপনি সেখানে থাকেন হ্যাঁ, না। আপনি থাকেন হচ্ছে আপনার বাড়ি কোথায়? ঢাকা। আপনি সেখানে যান সফর হ্যাঁ। করতে, অল্প কদিনের জন্য যান, আপনি মুসাফির সেখানে, তখন তো আপনি গোসল করবেন। ও, আর আমার হাজবেন্ডও কি ওইখানে কসর পড়বে তাহলে? আপু আপনার হাজবেন্ডের বিষয়টা ভিন্ন, কারণ কি ওটা হচ্ছে তার ওতন, মানে এটাকে বলা হয় জন্মভূমি, তাই না? তো ওই যেমন হ্যাঁ, ওই হ্যাঁ। ওই মনিরাপুরে একটু আগে বললাম তার মার বাড়ি গেলে ভিন্ন কথা, মানে হচ্ছে আপনার বাসস্থানের 2টা ভাগ আছে, একটা হচ্ছে জন্মভূমি আর একটা হচ্ছে আপনার থাকার জায়গা, বুঝছেন? তা আপনার হুম, হাজবেন্ড হুম। ঢাকাটা হচ্ছে আপনার থাকার জায়গা, আর ওই শ্বশুর বাড়ি হচ্ছে আপনার হাজবেন্ডের জন্মভূমি, এজন্য সে হ্যাঁ। হচ্ছে কসর করবে না, কিন্তু ওইটা যেহেতু আপনার জন্মভূমি না, আপনাকে তো কসর করতে হবে। ও, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এমনই ভাবে মনিরাপুকেও বলতেছি, হ্যাঁ মনিরাপুকেও বলতেছি, আপনাকে ধরেন আপনারা আপনাদের বাড়ি বেড়াতে গেলেন জামাইরে নিয়ে, বুঝছেন? তো সেইখানে কিন্তু আবার কি হবে, আপনারা নর্মাল নামাজ পড়বেন, আপনাদের জামাইরা কিন্তু তখন গোসল করবে। বিষয়টা বুঝতে পারছেন না আপু? হ্যালো, আপু আমি বুঝতে পারছি। আপু আমার একটা question। তাসনিম আপু বুঝতে পারছেন না? জি আপু, আমি বুঝতে পারছি আপু। আচ্ছা আচ্ছা, এই আর কি, তোর গেল। আচ্ছা, আর কেউ আপু কিছু বলবেন? জি, এখন যে আলোচনাটা হয়েছে হ্যাঁ হ্যাঁ। এইটার বিস্তারিত জানতে চাই, এটা আসলে কি? ও আচ্ছা, তাহলে আপনাদের বাকিদের ছুটি, মনিরাপুরের ছুটি, তাসনিমাপুরের ছুটি, বাকিদের ছুটি, স্বর্ণামণি আপুকে আমি বলি। আর সেটা হচ্ছে, কিন্তু আমার এখন মাসালায় যেটা জট পাকাইছে, আমার দূরত্বটা পরিপূর্ণ মনে নেই, অনেক আগে ছোটবেলায় পড়ছিলাম, তো দূরত্বটা 48 মাইল এরকমই সম্ভবত। আপু আমি ইউটিউবে হচ্ছে সার্চ দিছিলাম, তো এটা ইয়া করার পর তো ওইটা 48 মাইলই আমি 40 মাইলই শুনছি। হওয়ার কথা, অনেক বছর হ্যাঁ। পড়াশোনা করছি কিন্তু অনেকদিন গ্যাপের কারণে আমার সংখ্যাটা মনে আসতেছে না, 48 মাইলই হবে। আপনার আরবি হিসাবে 3 মঞ্জিল বলে, আর এটা হচ্ছে 48 মাইল, ঠিক আছে। আচ্ছা, তো স্বর্ণামণি আপুকে বলতেছি, সেটা হচ্ছে আপনি যদি এমন কোথাও সফর করেন, যাত্রা করেন, যার দূরত্ব হচ্ছে আপনার বাসস্থান থেকে বা আপনার জন্মভূমি থেকে 48 মাইলের দূরত্ব থাকে, এবং সেখানে
যদি আপনি 15 দিনের কম থাকার নিয়ত করে সেখানে যান, তাহলে আপনাকে সেখানে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজগুলোকে কসর করতে হবে। এখন কসর কিভাবে করে? কসর হচ্ছে আপু আপনার যেই নামাজগুলো 4 রাকাত না, যেমন হচ্ছে জোহর, আসর, ইশা, এই 4 রাকাত নামাজগুলোর জায়গায় আপনাকে শুধু 2 রাকাত পড়তে হবে। এই হচ্ছে কসর, এবং এটা পড়া হচ্ছে ওয়াজিব যতদিন আপনি 15 দিনের কম থাকবেন আর কি। আর যদি এরকম হয় যে আপনি 15 দিনের বেশি বা 15 দিন থাকার নিয়ত করছেন, তখন হচ্ছে আপনি নরমালি নামাজ। এটা ইসলামের একটা বিধান আর কি। ওই প্রসঙ্গে তারা প্রশ্ন করছিলেন। আচ্ছা আপু, হ্যাঁ আপু। তাহলে জোহরের কি শুধু 2 রাকাত নামাজ পড়বো? সামনে যে 4 রাকাত সুন্নাত এবং পিছনে যে 2 রাকাত সুন্নাত, এটা পড়বো না? আপু সুন্নত তো আলাদা, আপনি হচ্ছে ফজরটা, ফজর সরি ফজর বলতে ফরজ ফরজ নামাজটা 4 রাকাতের জায়গায় 2 রাকাত। এই হচ্ছে আপু। ঠিক আছে আপু, আমি একটু বাইরে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ আপু করছি। আপু আমার না একটুখানি কথা আছে পার্সোনালি। তো পার্সোনালি নক দিয়ে তাহলে এখন কি বলবো আমি? আচ্ছা আচ্ছা, এখনই আপু। আচ্ছা আচ্ছা ঠিক দিতেছি আছে ঠিক তাহলে। আছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু।